বাংলায় লিখি আমি একজন উপন্যাসিক। যদিও আমাকে বলা হয়েছিল যে ইংরেজিতে লিখে আনতে, আমি লিখেও এনেছিলাম, কিন্তু পরবর্তী সময় আমাকে বলা হলো বাংলাতেই বলবে। তো বাংলাতেই আমি শুরু করছি। হরি হরয় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজকে ভারতীয় ভাষা পরিষদের সুবর্ণ জয়ন্তী বছরে আমাকে কর্তৃত্ব সমগ্র সম্মানে ভূষিত করা হলো। এর জন্য আমি গর্বিত, আপ্লুত। মঞ্চে বসে আছেন ভারতীয় ভাষা পরিষদের, যাকে বলে আত্মা, কুসুম খেমানি জি, তাকে আমার শ্রদ্ধা। এবং মঞ্চে আরো যারা বসে আছেন সবার নাম আমার জানা নেই, কিন্তু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যশস্বী লেখকেরা এসেছেন পুরস্কার নিতে। সেই পুরস্কার সভাতে তাদের পাশে বসে আমিও পুরস্কার নিচ্ছি, এতে আমি গর্বিত বোধ করছি, আপ্লুত হচ্ছি। এই সম্মান সাহিত্য একাডেমি সম্মানের সমতুল। সুতরাং আমি সত্যি সত্যি আনন্দিত এবং গর্বিত। ভারতীয়তা নিয়ে যে বলা হয়েছিল লিখে আনতে, আমি লিখেও এনেছিলাম। আমি সেইটাই বাংলাতে যতটা পারি বলছি আপনাদের। আমি আমার জীবন কাহিনী দিয়ে ভারতীয়তা অনুভব করার কথা বলছি। আমাদের গ্রামাঞ্চলে, আমি বস্তুত পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ পশ্চিম সীমান্তে উড়িষ্যা ঘেঁষা এমন একটা গ্রাম থেকে উঠে এসেছি, যে গ্রামাঞ্চলে আমাদের একটা প্রথা, তাদের দুজনের মধ্যে আত্মীয়তা অর্থাৎ স্যাঙ্গাত বা সয়া পাতানো হয়। মেয়েদের মধ্যে মেয়েদের মুখের মিল হলে সেখানে সয়ানি বা সেনাতিন পাতানো হয়। আমার নিজের মেজদি ছিল এবং তার গায়ের বর্ণ ছিল কুচকুচে কালো, কিন্তু মুখটা ছিল পান পাতার মতো সুন্দর। অনুরূপ আমাদের গ্রাম থেকে অল্প একটু দূরে ডাঙ্গাসাই বলে একটা গ্রামে একটি সাঁওতাল মেয়ে ছিল। তার গায়ের রং কালো, তার মুখটাও পান পাতার মতো সুন্দর। সুতরাং আমার বাবা মায়েরা বেশ ঘটা করে দুইজনের মধ্যে সেনাত পাঠিয়ে দিল, ফুল পাতানো যাকে বলে। তারপর থেকে আমার দুজন মেজদি হলো, একজন আমার নিজের মেজদি আর একজন সাঁওতাল মেজদি। ক্রমে অর্থাৎ কিয়ৎকাল পরে, কয়েক বছর পরে তাদের দুজনেরই বিয়ে হয়ে গেল। একজনের বিয়ে হলো, মানে আমার নিজের মেজদির বিয়ে হলো ঝাড়গ্রামের কাছে টেকোঘাট বলে একটা জায়গা আছে, ডুলুং নদীর তীরে একটি গ্রামে। আর সাঁওতাল মেজদির বিয়ে হলো গ্রামেই। সুতরাং এক মেজদি আমার গ্রামে থাকলো, আর এক মেজদি দূরে। আমি তখন ঝাড়গ্রাম রাজ কলেজে পড়ি। একদিন কলেজ থেকে ফিরে দেখলাম আমার সেই আপন মেজদি, আমি যে বাড়িতে থেকে পড়াশুনো করতাম সেখানে বসে আছে চেয়ারে, একটা কাঠের চেয়ারে। তার চোখ দিয়ে অবিরল জল ঝরছে। আমার প্রথমে রাগ হয়েছে, মেজদি এখানে কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম,
তুমি এখানে কি করে এলে, কোত্থেকে খবর পেলে? প্রথমে কিছু বলেননি, ধীরে ধীরে প্রকাশ করলেন, তোর জামাই বাবুর পায়ে ঘা, তুই যদি এক জোড়া চটি জুতা আর কিছু টাকা দিস। আমি বললো, আমি তো চাকরি করি না মেজদি, করি তো বড় জোর 2-4টা টিউশনি, কোথায় টাকা পাবো, কোথায় তোমাকে চটি জুতা কিনে দেবো? দে ভাই দে, বড় কষ্ট নেই। সত্যি সত্যি ধার হাওলাত করে এক জোড়া চটি জুতা আর কিছু টাকা তাকে দিয়েছিলাম। রাগ করেই বলেছিলাম, যাচ্ছ যাও, আর কিন্তু এসো না। মেজদি আর কোনোদিনই আসেননি। আমি গেলাম একদিন সেই দুলুং নদীর ধারে ফেকো ঘাটে, দাও দাও করে চিতা জ্বলছে, চিতা বন্যিমান, সেখানে মেজদি শুয়ে পুড়ে যাচ্ছেন। আর আমার জামাই বাবু আমারই দেওয়া সেই চটি জুতা একবার পা থেকে খুলছেন, আবার পরে নিচ্ছেন। আগুনে দিতে বড় মায়া। একসময় আগুনে দিয়ে দিলেন, মেজদি মরে ছাই হয়ে গেল, চটি জুতাও ছাই হয়ে গেল। পরবর্তী সময়ে আমি চাকরি পেয়ে গ্রামান্তরে অনেক দূরে দূরে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, গ্রামে আর যাওয়া হয় না। গ্রামে গেলাম, গ্রামে একদিন গিয়ে কে যেন মনে করিয়ে দিল, কে যেন নয়, মাই বলল, তোর মেজদির বাড়ি যাবে না? মেজদি সে তো কবেই মরে গেছে মা। কেন? তোর সেই সাঁওতাল মেজদি। গেলাম সেই ডাঙ্গাসাই গ্রামে, সাঁওতাল মেজদির বাড়ি। স্বভাবতই তিনি বাড়ি ছিলেন না, কাজে কামে বাইরে গিয়েছিলেন। ছোট ভাই এসছে শুনে খবর পেয়ে দৌড়তে দৌড়তে আসছেন। ডাঙ্গাসাই গ্রামের উঁচু ডাঙ্গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমার মেজদি, সাঁওতাল মেজদি দৌড়তে দৌড়তে আসছেন। এসে কোথায় বসাবেন আমাকে, কোথায় বসবেন তিনি নিজে হান্ডুল মান্ডুল হয়ে যাচ্ছেন, গলদ ঘর্ম যাকে বলে। তারপর সত্যি সত্যি তিনি তার মাটির দাওয়ায় পা ছড়িয়ে বসলেন। ছড়ানো পা, 10টা আঙুলের ফাঁক ফোকর দিয়ে রক্ত ঝরে যাচ্ছে, প্রতিটা আঙুলের খাঁজে হাজা। জলে কাদায় কাজ করেন, হাজা হওয়া স্বাভাবিক। রক্ত ঝরে যাচ্ছে দেখে বড় মায়া হল। আমি পরের দিনই গ্রাম থেকে, পরের পার্শ্ববর্তী গ্রাম থেকে জুতোর দোকান থেকে এক জোড়া চটি জুতা, আর তখন তো চাকরি করি, হাতে অনেক টাকা, কিছু টাকা দিয়ে মেজদিকে বলেছিলাম, তোমার ওষুধ কেন, তোমার পায়ের ঘা সেরে যাবে, তারপর তুমি এই চটি জুতা পায়ে দিও, আরাম পাবে। তারপর আবারও সেই গ্রাম ছেড়ে দূর দূরান্তরে চাকরির সূত্রে, আমি একজন সিভিল সার্ভেন্ট ছিলাম, WBCS অফিসার, সুতরাং স্বভাবতই আমাকে চাকরির জন্য বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হতো। অনেকগুলো বছর বাদে, তখন মাও চলে গেছেন, গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর আবারও কেউ যেন মনে করিয়ে দিল, তোর মেজদির বাড়ি যাবি না? মেজদির বাড়ি গেলাম। যথারীতি সেদিনও মেজদি বাড়ি ছিলেন না, কাজে কামে বাইরে গেছেন। কিন্তু খবর ঠিক চলে গেল, তার ছোট ভাই, শুধু শুধু ছোট ভাই না, চাকরিওয়ালা ছোট ভাই এসছে। ছোট ভাই বলতো না, বলতো সরু ভাই। তো সেই সরু ভাই খোঁজে দৌড়তে দৌড়তে আসছেন আমার মেজদি। আবারও সেই প্রথম দিনের মতো
কোথায় নিজে বসবেন, কোথায় আমাকে বসাবেন, আনুল মানুল হয়ে যাচ্ছেন। অবশেষে মাটির দাওয়ায় বসলেন, পা ছড়িয়ে। সেই ছড়ানো পা 10টা আঙুলের খাঁজে খাঁজে তখনও রক্ত ঝরছে। তুমি সব টাকাটাই খেয়ে ফেলেছ, ওষুধ কেন নি? চটি জুতা যে ছিঁড়ে গেছে খবর দাওনি? মেজদি চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন। তারপরে ইগলুর মতো করে ঘরে হামাগুড়ি দিয়ে ঢুকলেন। ঢুকে বুকে জড়িয়ে একটা ছেঁড়া নেকড়ার পুঁটলি বেরিয়ে এলেন। তারপর আবারও সেই পা ছড়িয়ে বসে সেই ছেঁড়া নেকড়ার পুঁটলি ধীরে ধীরে খুলতে লাগলেন। আমরা যেমন পেঁয়াজের খোসা ছাড়াই, তেমনি করে একটার পর একটা ছেঁড়া নেকড়া খুলে যাচ্ছেন, পরতের পর পরত। পেঁয়াজের শেষে আমরা কিছুই পাই না, কিন্তু তার মধ্যে একটা কিছু ছিল। কিন্তু যখনই সেই ছেঁড়া নেকড়ার পরতের পর পরত নেকড়ার ছেঁড়াগুলো খুলে ফেলছেন, তখনই আমার মনে হয়েছিল অনার্য ভারতবর্ষের এক একটা করে ইতিহাসের পাতা উল্টাচ্ছেন মেজদি। অবশেষে সেই ছেঁড়া পুটলির মধ্যে পাওয়া গেল আমারই দেওয়া সেই চকচকে স্টিকার, একেবারে নতুন সেই চটি জুতা। আমি স্তম্ভিত হয়ে কোনো কথাই বলতে পারছি না। অবশেষে জিজ্ঞাসা করলাম, এই চটি তুমি পায়ে দাওনি মেজদি? মেজদি সেই চটি জুতা বুকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলেছিলেন, তোর দেওয়া চটি জুতা আমি কি পায়ে দিতে পারি রে? আমার লেখার বিষয় সেই সমস্ত অনার্য মানুষজন যারা ভারতেরই অধিবাসী, কিন্তু আরণ্য বিভূতিভূষণের আরণ্যকে সত্যচরণ যখন প্রশ্ন করছে যে ভানুমতির, সাঁওতাল যুবতী ভানুমতির ভারতের বিস্তৃতি বা তার দেশের বিস্তৃতি কতটুকু জানা আছে, তাকে জিজ্ঞাসা করলেন, কোন শহরের নাম জানো? জানি, গয়া, মুঙ্গের, পাটনা। কলকাতার নাম শোনোনি? শুনেছি। কখনো গিয়েছ? যাইনি। আচ্ছা, তোমার দেশের নাম কি? বলেছিল, আমার দেশের নাম গয়া জেলা। জেলা গয়া। ভারতবর্ষের নাম শোনোনি? নেই বাবুজি, মালুম নেই। এরা জানে না ভারতবর্ষ কোথায়, কোন দিকে। তো এদের অন্তরে আছে ভারতীয়তা, যে অনার্য সভ্যতা, যে তথা ভারতীয় সভ্যতা আমাদের বিদেশি আগ্রাসনের ফলে প্রভাবিত হয়েছিল। আমাদের বাংলা সাহিত্যে উপন্যাসের লেখন আদ্রাও পরিবর্তিত হয়ে গেছিল, কিন্তু এই জনজাতি এদের মধ্যে সেই পরিবর্তন আসেনি। তারা এতটুকুও প্রভাবিত হয়নি। আমাদের ভারতীয়তা এখানে। ভালো থাকুন সবাই।